শোনো মা, মোটামুটি স্টেবল কন্ডিশন, ঠিক আছে? তুমি এবার বাড়ি যাও। কি বলছিস ছোট? আমি বাড়ি যাবো কেন এখন? আমি এখানেই থাকবো বাবা। দেখো এখন এখানে থেকে কোনো লাভ নেই। কিন্তু কোনো দরকার যদি হয়? আরে দরকার হলে আমি তো আছি, আর আমার কলেজের বন্ধু বান্ধব ওরা খবর পেয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। না না ছোট, আমার যেতে মন চাইছে না বাবা। শোনো মা, তুমি কিন্তু রাত জেগেছো, ঠিক আছে? এখন বাড়ি যাও। আর তোমাকে তো আমার অফিসেও যেতে হবে। শোনো, বাড়ি যাও, যে একটু রেস্ট নাও, তারপর অফিস যাও, ঠিক আছে? তুই কখন বাড়ি যাবি বাবা? ও আমি একটা সময় চান টান করে চলে আসবো। ডুপ্লিকেট চাবি আছে আমার কাছে, তুমি কোনো টেনশন করো না। ছোট তুই একা সব কিছু সামলাতে পারবি তো? দেখো মা, সামলানোর তো আর কিছু নেই, কারণ এই মুহূর্তে আর কিছু করবার নেই। দেখো, ব্লাড যেটা ক্লট করেছিল সেটা বার করে দেওয়া হয়েছে, অপারেশন তো সাকসেসফুল, আর এখন কিভাবে সার্ভাইভ করে সেটাই দেখতে হবে। ঠিক আছে ছোট, আমি এখন বাড়ি যাচ্ছি, কিন্তু বাবা আজ রাতে আমি এখানেই থাকবো। প্লিজ তুমি এরকম পাগলামি করো না তো। দেখো, একটু প্র্যাকটিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই চিকিৎসার জন্য কিন্তু খরচ অনেক, আর একমাত্র তুমি এখন এই ফ্যামিলির আর্নিং মেম্বার। দেখো মা, যতদিন পর্যন্ত আমি কিছু না করছি, তোমাকে কিন্তু সাবধানে থাকতে হবে। ছোট, তোর বাবার বাঁ দিকটা একেবারে পড়ে গেছে না রে? হ্যাঁ, তবে ডাক্তার বলেছে যে যদি রেগুলার ফিজিওথেরাপি করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা নর্মাল হয়ে যাবে। চলো চলো মা, চলো, উঠো। মা তুমি প্লিজ এভাবে কান্নাকাটি করো না, প্লিজ মা, তুমি এভাবে কেঁদো না। দেখো, এরপর তো তুমি অসুস্থ হয়ে পড়বে। শোনো মা, দেখো তুমি বাড়ি যাও, হ্যাঁ, নিশ্চিন্তে তুমি তোমার কাজগুলো করো। এখানে যদি কোনো প্রয়োজন হয় আমি তোমাকে ডেকে নেব, ঠিক আছে? রাখি তোকে কিছু বলেনি তাহলে? আরে বাবা, পরিষ্কার করে জানিয়ে দিবি যে যেন ফোন না করে। না না, আমি মানছি মেয়েটা হয়তো সত্যি নির্দোষ, কিন্তু আড়ালে কলকাঠিটা কে নাড়ছে সেটা তো দেখবি। শোন, এন্টারটেন করবি না একদম। 2-3 দিন ফোন করবে, তারপরে দেখবি ফোন কার করবে না। না, কিরিট অফিস যাবে, এখনো তো বেরোয়নি। ঠিক আছে, রাখছি রে। ও সূর্য, বসো 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 বসো। নিশ্চয়ই অনেকক্ষণ ওয়েট করছো। তুমি এসেছো, আমি খবরই পাইনি। না না, আমি অলির সঙ্গে গল্প করছিলাম। আচ্ছা, আসলে কালকে ফিরতে এত রাত হলো, সব কিছু আজকে লেটে রান করছে। অরিন্দম বাবু কেমন আছেন? খুব ভালো না, ম্যাসিভ অ্যাটাক, একটা দিক পড়েই গেছে। ও, উনি কি আগে অসুস্থ ছিলেন? না না, দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছিলেন, নির্বিঘ্নেই সব কাজকর্ম সারছিলেন, লোককে অতিষ্ঠ করার কাজটাও নির্বিঘ্নেই হচ্ছিল। এখন অ্যাটাকটা একবারে বিনা মেঘে বজ্রপাত। সত্যি, মানুষের যে কখন কি হয়। হ্যাঁ, আমার খারাপ লাগছে ওর স্ত্রীর জন্যে। মেয়েটি অত্যন্ত ভালো, মেয়েটি তো আমার অফিসে চাকরি করে, তুমি জানো তো? হ্যাঁ, অলির মুখে প্রায়ই ওনার কথা শুনেছি। ভেরি সিনসিয়ার, বলতে পারো আমাদের কোম্পানির একটা অ্যাসেট। যাকে ওসব কথা ছাড়ো, আসল কথায় আসি। তোমাকে যে কথাগুলো বলবো ভাবছিলাম সেগুলো বলি। আপনার কাছে আমার লজ্জার শেষ নেই আঙ্কেল। উনি যে এরকম একটা কাণ্ড ঘটাবেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার অনুমান করা উচিত ছিল। দেখো, তোমার বাবা রাজনীতি করেন, আর পলিটিশিয়ানসদের গায়ের চামড়া একটু মোটা হয়। কিন্তু তাই বলে আপনারই বাড়িতে বয়ে এসে আপনাকে অপমান করব? ওই যে বললাম, রাজনৈতিক মানুষেরা একটু বেপরোয়া হন, আর তারপরে যদি রুলিং পার্টির প্রতিনিধি হন তাহলে তো কথাই নেই। আপনার কথার উত্তর দেওয়ার মতো মুখ আমার নেই আঙ্কেল। দেখো সূর্য, অনুতাপে মাটিতে মিশে যাওয়ার আগে আমাদের কিছু সমাধানের পথ খুঁজে বার করতে হবে। সে তো বটেই, তবু তোমার কাছে আমার কিছু জানার আছে সূর্য। আচ্ছা, আমার কয়েকটা কথার একটু উত্তর দাও তো। এত বাধা বিপত্তির মধ্যে গিয়ে তুমি অলিকে বিয়ে করবে? আমি তো আমার কথা থেকে পিছিয়ে আসিনি আঙ্কেল। অশান্তির ঘটনা কিন্তু বাড়বে, এতে তোমার তিক্ততা আরো বাড়বে না তো? এসব আপনি কি বলছেন আঙ্কেল? বড়জোর ওকে মোটা ভাত কাপড় অ্যাকসেপ্ট করতে হতে পারে, এটাই যা। সূর্য, তোমার কিছু সিদ্ধান্ত নেবার সময় এসেছে। কি সিদ্ধান্ত বলুন আঙ্কেল? সূর্য,
আমি জানি তোমার বাবার এখানে আসার পেছনে তোমার কোনো হাত নেই। আমি জানি অলিকে তুমি ভীষণ ভালোবাসো, কিন্তু বাস্তব বড় কঠিন ঠাঁই সূর্য। অলি যদি একটা সুস্থ স্বাভাবিক মেয়ে হতো আমি এত ভাবতাম না, কিন্তু আমি অনেক ভেবেছি জানো, অনেক ভেবেছি। কাল রাতে হাসপাতালে বসে থাকতে থাকতে অনেক ভেবেছি। তোমার বাবার রিয়াকশন নিশ্চয়ই শালীনতার সীমা ছাড়িয়ে চলে গেছিল, কিন্তু আমি যদি তোমার বাবা হতাম আমিও কি একইভাবে রিয়াক্ট করতাম না? এটাই বাস্তব সূর্য। যে কোনো কারণেই হোক অলিকে তোমার ভীষণ ভালো লেগেছে, আর পাশার দান তাই উল্টে পাল্টে গেছে। বাবা ভাবতেই পারেনি আমি এরকম একটা সিদ্ধান্ত নিতে পারি। দেখো সূর্য, অলিকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক ঝড়ঝাপটা, সমস্যার অথই সাগরে সাঁতরে গেছি। এক হাতে অলি আর এক হাতে কিরিট, বুকে মালা। মালা? তিনি কে? অলি কিরিটের মা, আমার ভালোবাসা। আপনার ভালোবাসা মানে? পৃথিবী অসম্ভব মনে করলেও তুমি যেমন অলিতে মন প্রাণ সঁপেছ, তেমনি এক সময় মালাই ছিল আমার জীবন, আমার মরণ। আর আজ মধুর স্মৃতি। লতা আন্টি? হিমালয়ের মতো এক মহিলা, দেখতে রোগাসোগা হলে কি হবে, কি অসীম মানসিক জোর। আজকে অলি, কিরিট, দিয়াকে নিয়ে আমাদের এই সুখের সংসার, তা কখনোই সম্ভব হতো না যদি লতা না থাকতো। বুঝি আঙ্কেল, আপনার বাড়িতে এসে আমি উপলব্ধি করি। আমি জানি না আপনারা কোত্থেকে কিভাবে এই এক ছাদের তলায়, কিন্তু আপনারা যে সকলেই সকলের সুখ দুঃখের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকেন সেটা আমি বেশ বুঝতে পারি। তুমি শিল্পী, তাই তোমার দেখার চোখ আছে। আঙ্কেল, আঙ্কেল আপনাদের মতো মানুষরা কষ্ট পেলে আমার খুব দুঃখ হয় আঙ্কেল। আমার বাবার এই আচরণ আমি মেনে নিতে পারিনি, ওনাকে ক্ষমা করতে পারিনি। এই ঘটনাটা জানার পর আমি ওনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি আঙ্কেল। আপনি বিশ্বাস করুন, আমি খারাপ ব্যবহার করতে চাইনি, কিন্তু আমি নিজেকে আটকাতে পারিনি আঙ্কেল, সংযত রাখতে পারিনি। সূর্য, তোমার এই চোখের জলই আমার কাছে অমূল্য হিরে মানিক। একটা মানুষের এর থেকে বেশি চাওয়ার কি থাকতে পারে? কিন্তু সূর্য, যখন বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় তখন অনেক কিছু দূরে সরিয়ে রাখতে হয়। মনটাকে শক্ত করো সূর্য। তোমার বাবা একদিন নিশ্চয়ই তার ভুল বুঝতে পারবেন, কিন্তু যতদিন না সেটা বোঝেন আমাদের তো চুপচাপ বসে থাকলে চলবে না। আমাদের কিছু সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আঙ্কেল, আপনি কি পরামর্শ দেন? কি দেখছো? তোকে এমন করে তাকিয়ে আছে, চোখের পাতা পড়ছে না? গৌরবের কথা মনে পড়ছে? তোমার ব্যথা আমি বুঝি গো। কি জানি, হয়তো আমার মাটাও জানলা দিয়ে এরকম পথের দিকে চেয়ে বসে আছে। তুই বুঝবি না মায়ের কি জ্বালা। বুঝি বুঝি, আমার মতন ছেলে হলে তো আরো বেশি জ্বালা। আমার দুই মাকে দেখে বুঝতে পারি। এমন ভাবে কথা বলিস না সাগর।
পোলিং এজেন্ট হয়ে কাজ করতে যাচ্ছিস। একজন আনকোড়া ছেলেকে ওরা এত বড় একটা কাজে পাঠাচ্ছে, তাহলে পার্টি তোর উপর কতটা আস্থা আছে তুই বুঝতে পারছিস? এটা সাংঘাতিক গর্বের, সাগর। তুই আমার গর্বের সন্তান। গর্বের সন্তান? হাসছিস যে? গর্বের সন্তান না হয়ে যদি গর্ভের সন্তান হতাম তাহলে 16 কলা পূর্ণ হতো, বলো? এই দেখ, আবার কাঁদবার কি হলো? তুই আমার গর্বের সন্তান থেকে কিছু কম নয়। জানি তো। তোকে পেটে ধরে দি বলে তুই ভাবিস না তুই ওর সাথে যা ইচ্ছে তাই করতে পারিস। আচ্ছা, কি মুশকিল? আমি কি তাই ভেবেছি না সেরকম কিছু করেছি? জানি না কেন সাগর, একটা ভয় আমাকে তাড়িয়ে মারে। কিসের ভয়? আমি জীবনে যা চেয়েছি, যা কিছু আঁকড়ে ধরার চেষ্টা করেছি, সব হারিয়েছি। কিন্তু আমি তোকে হারাতে পারবো না। আমি কিছুতেই তোকে হারাতে পারবো না সাগর। আচ্ছা, তো মহা মুশকিল হলো। আচ্ছা, আমাকে হারানোর প্রশ্ন উঠছে কোত্থেকে? তোর এই প্যাকিং করা দেখে আমার বুকটা হিম হয়ে যাচ্ছে সাগর। কি মনে হচ্ছে আমি ব্যাগ গুছিয়ে তলবি তলবা নিয়ে কেটে পড়ছি? আর কি পারিস না তো? আচ্ছা, তোমার এই কথাটা মাথায় এলো কি করে বলো তো? আমি তোমাকে এইভাবে রেখে চলে যাব? কে বলতে পারে? না, অত সহজ নয়। তাহলে তুমি এখন আমাকে চিনতে পারোনি। তবে হ্যাঁ, এটা ঠিক যে গৌরব যদি ফিরে আসে তাহলে কিন্তু আমি মানে কেটে পড়বো। এটা কিন্তু এখনই বলে রাখছি। একটা কথা সবসময় মনে রাখবি সাগর, গৌরব তার নিচের জায়গায়, তুই তোর নিজের জায়গায়। তোরা দুজনেই আমার দু চোখের বলি। তুই কোথাও যাবি না। আমি কিছুতেই তোকে হারাতে পারবো না সাগর। আমি কিছুতেই তোকে হারাতে পারবো না। তুই কোথাও যাবি না। তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। সূর্য, আমি তোমাকে জোর করে কোনো পরামর্শ দেবো না। তোমাকে উপলব্ধি করতে হবে। আর একটা জিনিস পরিষ্কার করে ভাবতে হবে যে এ বিয়ে সাধারণ বিয়ে নয়। কি ব্যাপার কিরিট, আজ অফিস যেতে তো দেরি? হ্যাঁ, একটু দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম। বেরিয়ে পড়ো, সোনালি তোমার জন্য চিন্তা করছে। আমার যে কিছু কথা আছে আঙ্কেল। কি ব্যাপারে? দিদিভাইয়ের বিয়ের ব্যাপারে। হ্যাঁ নিশ্চয়ই কিরিট, বলো। সূর্যদা, আমায় যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো এই বিয়েতে আমার দিদিভাই খুব একটা ভালো থাকবে না। হঠাৎ এরকম বদ্ধমূল ধারণা হলো তোমার? কিছু মনে করো না সূর্যদা, তোমার ব্যক্তিত্বের অভাব আছে, যথেষ্ট অভাব। তুমি তোমার বাবার ব্যক্তিত্বের ওপরে আজও উঠতে পারো। দেখো কিরিট, আমি আমার বাবাকে শ্রদ্ধা করি ঠিকই, কিন্তু বাবার মত বা পথ কোনোটাকে সমর্থন করি না। আর তাই বাবার শত অনুরোধ সত্ত্বেও আমি কোনোদিন রাজনীতিতে নামবো না। তুমি হয়তো আমার কথাটাই বুঝতে পারোনি সূর্যদা। তুমি আমার দিদিভাইকে কতটা সিকিউর রাখতে পারবে? আমার দিদিভাইয়ের ওখানে কোনো লাইফ রিস্ক নেই তো? তোমার অজান্তে তোমার বাবা যদি এই বাড়িতে এসে তাণ্ডব করতে পারে তাহলে তুমি গ্যারান্টি দিতে পারো বিয়ের পর তোমার বাড়িতে আমার দিদিভাইয়ের কোনো ক্ষতি করবে না উনি? কিরিট, এই যদি কিন্তু চক্রে যদি একবার ঢোকো তাহলে ঘুরপাক খেতে হবে। অলওয়েজ থিঙ্ক পজিটিভ, বাট নট অ্যাট দ্য কস্ট অফ মাই দিদিভাই। তুমি যেটা বলছো সেটা মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু একটা কথা মনে রেখো, আমার ব্যক্তিত্ব না থাকলেও পলিটিশিয়ানরা কিন্তু নিজের ইমেজ সম্পর্কে অত্যন্ত সচেতন। তাই নিজের ছেলের ক্ষতি করে বাবা কখনোই চাইবেন না তার ভাবমূর্তিকে নিচে নামিয়ে নিতে। ওয়েল সেড সূর্য। তাহলে আর কি, নিশ্চিন্তে আমার দিদিভাইকে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে ফেলে দেওয়া হোক। আমি চলি। দাঁড়াও কিরিট, সূর্যকে আমি যা বলবো সেটা তোমারও শোনা উচিত। দেখো সূর্য, আমি আগেও বলেছি, এখনো বলছি, এটা সারা জীবনের ব্যাপার। আর অলির ক্ষেত্রে তোমার দায়িত্ব আরো অনেক গুণ বেশি। পরে আক্ষেপ হবে না তো? আক্ষেপ নিশ্চয়ই হবে, তবে অলিকে সুখে না রাখতে পারলে আঙ্কেল। এক্স্যাক্টলি। তোমার শুনতে খারাপ লাগলো তাই কথাটা আমাকে বলতে হচ্ছে। দেখো,
অলিকে আমি কিছুতেই ও বাড়িতে থাকতে দেবো না। একটা ভালো বাড়ি দেখবে, তারপরে আমি দেখব, তারপরে সেই বাড়িটা ফাইনাল করবে। দেখো, আমি জানি তোমার খুব খারাপ লাগছে, কিন্তু অলির সিকিউরিটি তো আমাকে বুঝতেই হবে। এতে খারাপ লাগবার তো কিছু নেই আঙ্কেল। আপনি কথা বলার আগে আমার বাড়ি ঠিক হয়ে গেছে। ভেরি গুড। তাহলে আমাকে একদিন নিয়ে চলো, আমি দেখে নিই। আপনি যেদিন বলবেন। আঙ্কেল, সূর্যদা যদি এখানেই থাকতো ভালো হতো না? আমরাও তাহলে নিশ্চিন্তে থাকতাম। সেই ব্যবস্থাতে সূর্য বোধহয় রাজি হবে না। কি সূর্য? আগে না। তাহলে যদি অভয় দাও, আমি একটা কথা বলি। আঙ্কেল, আপনি এভাবে বলছেন কেন? আপনার যা বলার নির্দ্বিধায় বলুন না। আঙ্কেল, তুমি সূর্যদাকে কিছু বলতে হেজিটেট করো না। সূর্যদাকে আমরা যে কোনো কথা বলতে পারি। কি সূর্যদা বলতে পারি তো? নিশ্চয়ই, 100 বার। দেখো, আজ আমরা যে পরিস্থিতির সামনে দাঁড়িয়েছি, আমরা ভাবতেই পারিনি যে এরকম একটা পরিস্থিতি আসবে। তোমার বাবা এ বিয়েতে মত দিচ্ছেন না। শুধু মত দিচ্ছেন না বললে ভুল হবে, সক্রিয় বিরোধিতা করছেন। তাই আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সেই কারণে আমার কিছু প্রস্তাব আছে। সূর্যদা, এই এতক্ষণে আঙ্কেলের ভূমিকা শেষ হলো, এইবার গল্পের শুরু হবে। কি আঙ্কেল? কিরিট যতই বলুক, যে কথাটা আমি বলবো সেটা আমাকে যদি কেউ বলতো, আমি কিন্তু মেনে নিতে পারতাম না। আপনারা দুজনে আমার কাছে দেবতার মতো। আপনি যা বলবেন আমি খোলা মনেই শুনবো। সূর্য, যতদিন তুমি নিজে না দাঁড়াতে পারছো, ততদিন যদি তোমাদের দুজনের ভার আমি নিই। এ ব্যাপারে তোমার কি বক্তব্য বলো? আঙ্কেল, আপনি আমাদের সবচেয়ে বড় শুভানুধ্যায়ী। আপনি যেটা বলছেন বুঝেই বলছেন, কিন্তু আপনার প্রস্তাব আমি মেনে নিতে পারবো না। আঙ্কেল প্লিজ, আপনি কিচ্ছু মনে করবেন না। আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু সূর্য, একটা সময় ছিল যখন আমি তোমার লতা আন্টির বাড়িতে থাকতাম। লোকের চক্রান্তে আমার সব কিছু হারিয়ে আমি একবারে পথের ভিখিরি হয়ে গেছিলাম। আর আমি যখন তোমার লতা আন্টির বাড়িতে থাকতাম, সেটা ছিল লতার প্রাক্তন শ্বশুর বাড়ি। আর তোমার লতা আন্টিও আমাকে তখন একেবারেই পছন্দ করতেন না। কিন্তু দিনের পর দিন ওদের বাড়িতে থেকে আবার মাথা তুলে দাঁড়িয়েছি। আঙ্কেল, আপনাকে আপনার সাম্রাজ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমি তো এখনো জীবন শুরুই করিনি। শুরুতেই যদি আপনি একটা লাঠি এগিয়ে দেন, তাহলে তো আমি সারা জীবনে দাঁড়াতেই পারব না। আঙ্কেল, আশা করি আমার কথাটা আপনি বুঝতে পারছেন। তুমি কথা দাও সূর্য, যদি কখনো কোনোভাবে কোনো প্রয়োজন পড়ে, আমাকে জানাতে একটুও দ্বিধা করবে না। আমি কথা দিলাম আঙ্কেল।